একটা কথাই বলে, আমাদের এই বিপদ থেকে রক্ষা করো আল্লাহ। কেমন যেন একটা অস্বস্তির জন্য করে জাবিনের ঘুমটা ভেঙে যায়। হাঁসফাঁস লাগছে, বুকের ভেতর ধরফর করছে। সে আলতো করে হানিয়ার মাথাটা নিজের বুকের উপর থেকে সরিয়ে বালিশে রাখে। তারপর নিজের বিছানা ছেড়ে উঠে বেলকনি এসে পড়ে। রাত ছিল জাবিনের নিকট এক অনিবার্য মোহের নাম। চাঁদের শীতল আলো যখন গগনে উদ্ভাসিত হয়ে চারপাশে অপার্থিব আলো ছড়িয়ে দিত, তখন সে যেন এক গভীর আত্মতৃপ্তি খুঁজে পেত সেই সৌন্দর্যে। কত শত রাত, কত অনাহত মুহূর্ত হানিয়াকে বক্ষে জোরে সে কাটিয়েছে নিদ্রাহীন নিঃশব্দতায়। হানিয়া যখন ক্লান্তিতে চোখ মুদে তার বুকে আশ্রয় নিত, তখন যাবেন এক নিঃসঙ্গ চাঁদ প্রেমীর মতো নিজের ধ্রুবধারা হানিয়াকে দেখে যেত নিরবধি জানালার ফাঁক গলে আসা চাঁদের আভায়। চাঁদের আলোকচ্ছটায় তার প্রিয় মুখে খেলে যাওয়া প্রতিচ্ছবি যেন তাকে নতুন করে জীবনের অর্থ বুঝিয়ে দিত। কখন রাত গলে ভোর হতো সে বুঝতেই পারত না। আজও গগনের সমুজ্জ্বল পূর্ণিমা, পরিবেশের উপর এক অদ্ভুত কোমলতা, এক নিরাবেগ শীতলতা ছড়িয়ে আছে। কিন্তু আজ এ অতি পরিচিত স্নিগ্ধতা যেন জাবিনের হৃদয়কে স্পর্শই করতে পারছে না। হৃদয়ের অন্তঃস্থ জুড়ে এক অজানা দহন, এক গভীর অস্থিরতা বিরাজ করছে। কারণটি যেন অদৃশ্য অথচ অনুভবে প্রগাঢ়। তার অন্তর কাঁপছে কোনো অজানা আশঙ্কায়। মনে হচ্ছে তার রক্ত মাংসে করা সন্তানের একজন কোনো অজানা বিপদে পতিত হয়েছে, অথচ বাস্তবতার পর্দাতে ভিন্ন কিছু বলে। ঘুমানোর পূর্বে সে নিজ চোখে দেখেছে জাহান ও জাইনকে। তারা হাসি মুখে তার সঙ্গে উপরে উঠে নিজ নিজ কক্ষে গমন করেছে। কিন্তু হায়া না, আজ সারাদিন মেয়েটির মুখ পর্যন্ত দেখেনি সে। সকালে তারা থাকায় ঘর ছাড়ার সময় হায়ার সাথে তার সাক্ষাৎ হয়নি, কারণ হায়া তখনও নিদ্রারত ছিল। সন্ধ্যায় ফিরে শুনল তার কন্যা নাকি দুপুর থেকে গভীর ঘুমে আচ্ছন্ন, এখনও জাগেনি। রাত্রির ভোজনকালে হানিয়া যখন গিয়ে ডাকতে যায়, তখন তাদের জামাতা আসিয়ান জানায় তারা পরে খাবে, কারণ তারা দুজন নাকি ঘুমের রাজ্যে বিভোর। তবে কে হায়ার অনুপস্থিতি এই অন্তর্নীল অস্থিরতার উৎস? জাবিয়ান জানে না, শুধু জানে আজকের এই পূর্ণিমা তার চোখে কোনো রূপ কল্প ছড়ায় না। আজকের চাঁদ তার চিরচেনা চাঁদ নয়। হৃদয়ের গহীন থেকে উঠে আসা এক বিষণ্ণ স্রোত যেন তাকে বারবার করে বলছে কিছু একটা ঠিক নেই। আজকের রাত্রি জাবিয়ানের প্রিয়তম রাত্রি। নির্জনতার মাঝে ছড়িয়ে আছে এক দুর্বোধ্য শঙ্কার ছায়া। হঠাৎই কে একজন এসে জাবিয়ানের কাঁধে হাত রাখে। জাবিয়ান চমকে গিয়ে পেছনে ফিরে তাকালে দেখতে পায় নিজের প্রেয়সীকে। হানিয়া তার অস্থিরতা টের পেয়ে যায় জাবিয়ানের চোখ দেখেই। হানিয়া জাবিয়ানকে প্রশ্ন করে, কি হয়েছে আপনার? এমন অস্থির হয়ে আছেন কেন? আর এমন ঘামছেনই বা কেন? জাবিনের কপালের ঘামগুলো শাড়ির আঁচল দিয়ে মুছে দিতে দিতে প্রশ্ন করে হানিয়া। মোছানো শেষ হয়ে গেলে হানিয়া জাবিনের দিকে তাকিয়ে দেখে জাবিন অন্যমনস্ক হয়ে আছে। হানিয়া আবারও প্রশ্ন করে, কি হলো বলুন? এমন অস্থিরতা অন্যমনস্কতা কেন আপনার? খারাপ লাগছে কোথাও? এই আপনার বুকে ব্যথা করছে না তো আবার? শেষের প্রশ্নটা করতে গিয়ে হানিয়া নিজে অস্থির হয়ে ওঠে। হায়ার বিয়ে ভেঙে যাওয়ার পর সকলে যখন হায়ার চরিত্রে আঙুল তুলছিল আর এসব দেখে হায়ার ডিপ্রেশনে চলে গিয়েছিল, তখন জাবিয়ান মেয়ের চিন্তায় চিন্তায় আবারও হার্ট অ্যাটাক করে। বেশি বড় না, কিন্তু তারপরও হার্টের অবস্থা অনেক নাজুক হয়ে গিয়েছিল। তখন থেকে হানিয়া জাবিয়ানকে নিয়ে সবসময় চিন্তায় থাকে। জাবিয়ান হানিয়ার এক হাত টেনে ধরে তার মাথাটা নিজের বুকের ওপর রাখে। হানিয়া চুমগুলো হাত বুলিয়ে দিতে দিতে বলে, জানি না কেমন জানি একটা চাপা অস্থিরতা কাজ করছে। মেয়েটা আজ সারাদিন দেখিনি, তা হয়তো এমনটা হচ্ছে, এছাড়া কিছু না। তুমি অথচ টেনশন করে নিজের প্রেশার বাড়িয়ে ফেলো না। হানিয়া জাবিনের বুকে মাথা রেখে বলে, মেয়ে কি এখন আর ছোট আছে? আপনি শুধু শুধু টেনশন করেন। চলেন রুমে চলেন, ঘুমাবেন গিয়ে। রাত জেগে আউল ফাউল চিন্তা ভাবনা করে নিজের সাথে আমারও বিপি বাড়ানোর ধান্দা না? তা তো চলবে না। কথা শেষ করে হানিয়া জাবিনের হাত ধরে রুমে নিয়ে আসে। জাবিয়ানকে শুইয়ে নিজে শুতে যাবে, তখনই কেউ তাদের রুমের দরজায় ধুমধাম শব্দ করছে, তার আর তাদের ডাকছে। গলা শুনে মনে হলো আবরার ডাকছে। হানিয়া দরজা খুলে দেখে তার ভাই ভাবি এসেছে। তাদের দুজনেরই চোখে মুখে আতঙ্ক। হানিয়া জিজ্ঞেস করে তাদের করে, কি হয়েছে ভাইয়া ভাবি? তোমরা এমন ভয় পেয়ে আছো কেন? স্পর্শে চোখ ভর্তি পানি নিয়ে বলে, হানিয়া, আসিয়ান আর হায়াকে কিডন্যাপ করা হয়েছে। কথাটা বলে স্পর্শ হু হু করে কেঁদে দেয়। একটা মাত্র ছেলে তার, সেই ছেলের কিছু হয়ে গেলে স্পর্শ মরে যাবে। তার উপর ভাইয়ের মেয়েটাও তার বড্ড আদরের। সে তো জানে হায়ার কিছু হলে তার ভাইও শেষ হয়ে যাবে। হানিয়া মস্তিষ্কর সাথে সাথে কথাটা ক্যাচ করতে পারে না। কিডন্যাপ হয়েছে মানে? মেয়ে না তার ঘুমাচ্ছিল,
তাহলে বাইরে গেলে কখন আর কিডন্যাপই বা হলো কখন? তার চিন্তা ভাবনা মাঝে যাবেন হানিয়ার কাছে এসে দাঁড়ায়। বোনকে কাঁদতে দেখে যাবেন প্রশ্ন করে, পুতুল তোর কি হয়েছে, কাঁদছিস কেন? আবরারের চোখেও পানি, কিন্তু তা গড়িয়ে পড়ছে না। সে জাবেনের প্রশ্নের জবাবে বলে, আসিয়ান আর হায়াকে ডাকাতেরা অপহরণ করেছে। মুক্তিপণ হিসেবে 1 কোটি টাকা দাবি করেছে। সময় দিয়েছে কাল বিকাল পর্যন্ত। এর মধ্যে যদি আমরা টাকা না দেই বা পুলিশের খবর দেই, তাহলে ওদের দুজনের কাটা মাথা পাঠাবে বলে হুঁশিয়ারি দিয়েছে। জাবেন হতভম্ব হয়ে যায় আবরারের কথা শুনে। তার কলিজার টুকরা মেয়ে অপহরণ হয়েছে, এটা সে কিছুতেই বিশ্বাস করতে পারছে না। সে অবাক হয়ে জিজ্ঞেস করে, ওরে না, ঘুমাচ্ছিল রুমে, তাহলে ডাক্তার কবলে পড়লো কি করে? সেটা তো জানি না, হয়তো বাইরে কোথাও ঘুরতে গিয়েছিল, তখনই ডাকাতের কবলে পড়েছে। রুমে চেক করে দেখলাম ওরা দুজন নেই। দারোয়ানকে জিজ্ঞেস করে আর বাড়ির গেটে লাগানো সিসি ক্যামেরার ফুটেজ দেখে শিওর হলাম ওরা বাইরে গিয়েছিল। আবরার এবারও জাবেনের প্রশ্নের উত্তর দেয়। হানিয়া ভাইয়ের কথাগুলো অবাক হয়ে শুনছিল। সে জাবেনের দিকে তাকালে দেখতে পায় জাবেনের শরীর কাঁপছে। হুট করে জাবিয়ান পায়ের ভারসাম্য হারিয়ে পড়ে যেতে নিলে হানিয়া তাড়াতাড়ি করে জাবিয়ানকে ধরে ফেলে। তাকে ধরে এনে বেডে বসিয়ে দেয়। স্পর্শ চলে যায় জাহান জাহিনকে খবরটা দিতে। জাবিয়ান তেজহীন গলায় শুধায়, আপনি এমন জানলেন কি করে? তার কখনো ফোন দিয়েছিল? কোনো নাম্বার থেকে দিয়েছিল? একটু আগেই ফোন দিয়েছিল আমায় কিডন্যাপাররা। আসিয়ানের ফোন থেকে কল দিয়েছিল। ওদের সাথে কথা শেষ করেই তোমাদের এসে খবরটা জানালাম। জাবিয়ান থম মেরে বসে থাকে। কি করবে বুঝে উঠতে পারছে না। তখনই হুড়মুড়িয়ে তাদের রুমে প্রবেশ করে জাহান আর জাইন। জাইন এসে অস্থির গলায় জিজ্ঞেস করে, ভালো বাবাই, মামনি, এইসব কি বলছো? বনু আর আশিয়ান ভাই নাকি কিডন্যাপ হয়েছে? হ্যাঁ বাবা, তোমার মামুনি ঠিকই বলেছে। তারপর আবরা তাদের দুজনকেও সবটা জানায়। সকলে বিচলিত হয়ে নানা রকম মতামত দিলেও জাহান মাথা ঠান্ডা রাখে। সে বলে, আমরা কমিশনার আঙ্কেলকে ফোন দিয়ে সবটা জানাবো। সে তার টিমের মাধ্যমে হায়াদের ট্রেস করবে। ওদের লাস্ট লোকেশন জানতে পারলে আমরা ফোর্স নিয়ে সেখানে যাব। জাবিন ছেলের কথায় দ্বিমত করে বলে, না, এমনটা করে না। ওরা যা বলেছে দিয়ে দাও, পরে ওরা কিছু টের পেয়ে গেলে যদি আমার বাচ্চাগুলোর ক্ষতি করে দেয়। জাহান, তুমি আর তোমার ভালো বাবা সকল হলে ব্যাংকে গিয়ে টাকা নিয়ে আসবে। আমি আমার মেয়ের ক্ষেত্রে কোনো রিস্ক নিতে চাই না। জাহান বাবাকে বলে, আচ্ছা বেশ, তোমার কথা অনুযায়ী কাজ করলাম। আজ আমাদের টাকা আছে বলে আমরা আমাদের বাড়ির ছেলে মেয়েদের উদ্ধার করে আনলাম সেই টাকার জোরে। কিন্তু তারপর ওইসব লোকদের টাকা যখন ফুরিয়ে আসবে, তখন তারা আবার ওই পেশায় নিজেদের নিয়োগ করে দিবে। তারপর আমাদের বাড়ির ছেলে মেয়েদের মতোই আরেক বাড়ির ছেলে মেয়ে বা সদস্যদের আটক করে এমন বড় অঙ্কের মুক্তিপণ চাইবে। তারা যদি আমাদের মতো সামর্থ্যবান হয় তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো, আর যদি না হয় তাহলে কি হবে? একটা পরিবার তার প্রিয় মানুষকে হারাবে। সেটা হতে পারে কারো সন্তান, কারো বাবা বা কারো একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। এদেশের আইনের অবস্থা কতটা খারাপ সেটা তুমিও জানো আর আমিও জানি। তারা যে কোশ্চিন কালেও সেসব ডাকাতের দলকে ধরতে পারবে না, কোনো ক্লু বা নিজেদের দাপটে সে বোঝাই যায়। তো এবার যখন একটা সুযোগ হলো এইসব বাজে লোকদের ধরার, তাহলে কেন একটা চেষ্টা করে দেখবো না? জাহানের সবগুলোই কথায় যুক্তিসঙ্গত, কিন্তু তাও জাবিয়ানের পিতৃসত্তা মানছে না। জাহান আবারও বলে, পত্রিকা টিভি নিউজে অহরহ এরকম ডাকাতদের খবর আমরা শুনছি দেখছি। কিছুদিন আগে রাজশাহীগামী একটা বাসে ডাকাত দ্বারা রাতভর দর্শন হয়েছে 2 জন মহিলা। কিছুদিন আগে ফেসবুকে দেখলাম একজন নারীকে তার বাসে এসে ডাকাতি করে তার কল্লাবিহীন মাথা রেখে গিয়েছে ডাকাতরা। তুমি বুঝতে পারছো ক্রাইম করা ওদের কাছে কতটা সহজ হয়ে পড়েছে? কেন এমন হচ্ছে জানো? আমাদের নিস্তব্ধতা, অন্যায় দেখিও পিঠ বাঁচিয়ে চলে যাওয়ার কারণে ক্রিমিনালদের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। সকালে চুপ করে জাহানের কথাগুলো শুনে জাহান বাবার সামনে হাঁটু কেড়ে বসে তার একটা হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলে, বাবা তুমি চিন্তা করো না, আমরা আছি না ওইখানে। আর কাছে সেন ভাই আছে না, আমরা ইনশাআল্লাহ কিছু হতে দিব না তোমার প্রিন্সেসের। তুমি পারমিশন দাও আমাদের, আমরা দেখছি কিভাবে তোমার প্রিন্সেসকে তোমার কাছে ফিরিয়ে আনা যায়। এত সব যুক্তিসঙ্গত কথার পর জাবিন আর কোনো অন্যায় আবদার করতে পারে না। সে জাহানকে বলে, নিজের খেয়াল রেখো আর বোনকে নিয়ে তাড়াতাড়ি ফিরে এসো। আমি অপেক্ষায় থাকবো তোমাদের। জাহান শব্দবিহীন একটা হাসি দেয়। তারপর জাহিন আর আবরারের সাথে কথা বলতে বলতে রুম থেকে বের হয়ে আসে। দিনের আলো এখনো ফুটেনি।
চারদিক ডুব আছে গভীর তিমিরে। হায়া আশিয়ানের বুকে মুখ লুকিয়ে বসে আছে। এখানে উপস্থিত থাকা লোকদের তাকে হিংস্র হায়না ছাড়া আর কিছুই মনে হচ্ছে না। কিছুক্ষণ আগে শরীফের অমন বক্তব্য শোনার পর থেকে সে আরো ভয়ে সেটে আছে আশিয়ানের বুকের সাথে। আশিয়ানের একটা মিথ্যা কথা দরুন সে এখনো পবিত্র রয়েছে। না হলে এই হায়নারা কখন তাকে চিরে খুঁড়ে নিজেদের ভোগের বস্তুতে পরিণত করত, সেটা হায়া কল্পনা করতে চায় না। কিছুক্ষণ আগে শরীফ যখন হায়ার সম্পর্কে বাজে মন্তব্য করে, তখন হায়া ভয়ে উৎকণ্ঠায় আরও ঘাবড়ে যায়। হায়ার একটা বাজে অভ্যাস হলো, সে যখন অনেক ভয় পেয়ে যায় তখন বমি টমি করে দুর্বল হয়ে পড়ে। এটার জন্য হানিয়ার কাছে একসময় অনেক বকা খেলেও আজ এই কাজের জন্য সে কুলুষিত হওয়া থেকে বেঁচে গিয়েছে। অন্যান্য বারের মতো হায়া অতিরিক্ত ভয়ে বমি করে দিয়েছিল, সেই সাথে অনেকটা দুর্বল হয়ে অনেকটা অজ্ঞানের মতো হয়ে গিয়েছিল। তখন আশিয়ান তার এমন পরিস্থিতি দেখে চট করে ডাকাতদের বলে, দেখুন, আমার স্ত্রী এমনিতে অসুস্থ, 1.5 মাসের অন্তঃসত্ত্বা সে। আপনারা আমাদের পরিবার থেকে যত টাকা দাবি করবেন তারা দিয়ে দেবে, এটা আমি নিশ্চয়তা দিয়ে বলতে পারি। কিন্তু আপনারা আমার স্ত্রীর সাথে কিছু করবেন না। একটা সন্তান বাবা মায়ের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা আপনারা জানেন আশা করি। আপনাকে দেখে তো বুজুর্গ লাগছে। ডাকাত দলের লিডারকে উদ্দেশ্য করে বলে আশিয়ান, যদিও সে এখন জানতো না এই লোকটি লিডার নাকি। আপনি আপনার বিচক্ষণতা দিয়ে বলুন, একজন অন্তঃসত্ত্বা নারীর গায়ে হাত দেওয়া কি ঠিক? আশিয়ান ইচ্ছে করে আবেগী কথা বলা শুরু করে তাদের কাছে, কারণ আশিয়ান একা থাকলে ফাইট করার চেষ্টা করত। কিন্তু এখন তার হাতে হায়া আছে, তার সাথে হায়া আছে, তাও আবার হায়ার পায়ে চোট লাগা, দৌড়াতেও পারবে না তেমন করে হায়া। এছাড়া ডাকাতদের সংখ্যাও নেহাতি কম নয়, 10-12 জন লোক তারা। তাদের প্রত্যেকের হাতে দেশীয় অস্ত্র রয়েছে, তাই আশিয়ান আর রিস্ক নেয় না ফাইট করায়। ডাকাত সর্দার তার দলের লোকদের বলে হায়ার গায়ে যেন তারা কেউ হাত না দেয়। আশিয়ান হায়ার দিকে তাকিয়ে দেখে হায়ার শরীর অল্প বিস্তর কাঁপছে। সে হায়ার শরীরটা নিজের বুকের সাথে আরেকটু শক্ত করে চেপে ধরে। তাদের দুজনকে ডাকাতে তাদের সঙ্গে করে নিজেদের ডেরায় নিয়ে এসেছে। জঙ্গলের মাঝে অনেকটা জায়গা জুড়ে ডেরা করেছে ডাকাতেরা। তাদের দুজনকে বর্তমানে খড় দিয়ে তৈরি একটা ঘরে রাখা হয়েছে। আশিয়ান আর হায়াকে পাহারা দিচ্ছে 3 জন লোক। একজন রুমের ভেতরে আর বাকি 2 জন বাইরে টহল দিচ্ছে। একটু পরে ফজরের আজান দেয়। আজান শেষ হওয়ার একটু পরে হায়া ক্ষীণ স্বরে আশিয়ানকে বলে, আসিয়ান ভাই। বলো পুতুল বউ, খারাপ লাগছে বেশি? গা গোলাচ্ছে, মাথার ভেতর কেমন ভো ভো করছে। ওয়াশরুমে যাওয়া লাগবে বোধ হয়। আচ্ছা, আমি কথা বলে দেখি তারা পারমিশন দেয় কিনা। আশিয়ান আর হায়াকে ফিসফিস করে কথা বলতে দেখে একজন ডাকাত বলে ওঠে, ওই মিয়ারা কি কথা কন, জামাই বউ মহিলা আম্মাকেও একটু কন, আমরাও এমন ফুটফুসির মুখের বাণী। লোকটি বিশ্রীভাবে হায়ার দিকে দৃষ্টি বুলিয়ে বলে, আশিয়ান একজন পুরুষ ও আরেকজনের পুরুষের চাহনি ঠিকই বুঝতে পেরে যায়। তার পায়ের রক্ত মাথায় উঠে গেলেও পরিস্থিতির কারণে তাকে দাঁতে দাঁত চেপে নীরবতা অবলম্বন করতে হয়। সে বিনয়ভাবে লোকটাকে বলে, আসলে আমার ওয়াইফের একটু ওয়াশরুমে যাওয়া লাগতো, আপনারা প্লিজ ওকে নিয়ে একটু ওয়াশরুমে যেতে দেন আমায়। আগের লোকটি বলে, না না, কোনো ওয়াশরুম টশরুম যাওয়া যাইতো না, চুপচাপ বইয়া থাহেন। প্লিজ, একটা শেষ অনুরোধ করছি। লোকগুলো যখন তাও মানছিল না, তখন আশিয়ান তাদের লোভ দেখানোর কথা চিন্তা করে। আশিয়ানের হাতে একটা প্লাটিনামের ব্রেসলেট ছিল, সেটা সে নিজের হাত থেকে খুলে লোক দুটোর দিকে বাড়িয়ে দিয়ে বলে, এটা প্লাটিনামের তৈরি, লন্ডন থেকে আনানো হয়েছে। ডায়মন্ড দেওয়া আছে, এটা স্বর্ণের থেকেও দামি। এটা আপনারা রাখেন, তার বদলে আমার একটা অনুরোধ রাখেন। লোকগুলোর চোখ লোভে চকচক করে ওঠে। তারা ব্রেসলেটটা নিজেদের হাতে তুলে নেয়, কয়েকবার ঘুরিয়ে ফিরিয়ে দেখে নিয়ে বলে, আচ্ছা ঠিক আছে, কিন্তু আপনার স্ত্রীকে একা যাইতে হইব, আপনি যাইতে পারবেন না। কিন্তু ও তো অসুস্থ, সাহায্য ছাড়া দাঁড়াতেও পারছে না। আপনারা প্লিজ ওর সাথে আমাকেও যেতে দিন। দেখেন, যা করার যায় তাই করছি, না মারলেই বইসে থাকেন। আশিয়ান চিন্তায় পড়ে যায়। হায়া আশিয়ানকে বলে, আমি পারবো যেতে, আপনি আমায় দাঁড়াতে হেল্প করুন। তুমি শিওর? আশিয়ান হায়াকে দাঁড় করায়। হায়ার পা টলছে, পড়ে যাবে ভাব। হায়া লোকগুলোর উদ্দেশ্যে বলে, চলুন। একটা লোক হায়ার সাথে রুম থেকে বের হয়ে যায়, আর একজন আশিয়ানের সাথে রুমেই থেকে যায়। আশিয়ান রুমটার দরজার সামনে দাঁড়িয়ে দেখতে পায় হায়া ও লোকটি খানিকটা দূরে একটা আধা বাঁকা ওয়াশরুমের দিকে যাচ্ছে। হাত মুখ আর গোসলের জন্য বাইরে আলাদা করে ছাউনি ও বাউন্ডারি দিয়ে কলপার করা হয়েছে। লোকটি হায়াকে ওয়াশরুমে ঢুকিয়ে দিয়ে একটু দূরে বাইরে দাঁড়িয়ে থাকে। হায়া নিজের কাজ শেষ করে বাইরে এসে কলপারে চলে যায় মুখ হাত ধুতে। কল চেপে মুখ ধোয়ার সময় তার জামার একটা পাশে ভারী ভারী অনুভব করে হায়া। সেই দিকটায় হাত রেখে হায়া চমকে যায়। তার সবগুলো জামায় একটা করে হলেও পকেট দেওয়া থাকে। হায়ার বর্তমানে পরিধেয় জামাটায়ও একটা পকেট রয়েছে।
হায়া কল চাপা বন্ধ করে পকেটটার চেন খুললে দেখতে পায় তার ফোনটিকে। এটা কথা সে একদম ভুলে গিয়েছিল। ফোনটা সাইলেন্ট করা বিধায় বাসা থেকে অনেকবার ফোন দেওয়ার পরও ফোনের রিংটোন শোনা যায়নি। হায়া তাড়াতাড়ি করে ফোনের লক খুলে তার বাবার নাম্বারে কল লাগায়। জাবিয়ান তখন নামাজ পড়ার জন্য বাইরে যাচ্ছিল। ফোন বেজে ওঠায় সে ফোনটা হাতে তুলে নিয়ে দেখে তার মেয়ে কল করেছে। সে বিচলিত হয়ে ফোনটা রিসিভ করে কানে লাগালেই শুনতে পায়। পাপা কোথায় তুমি? জানো আমাদের কিডন্যাপ করা হয়েছে। পাপা তুমি তাড়াতাড়ি করে আমার কাছে এসে আমায় সেভ করে নিয়ে যাও। জানো লোকগুলো আমায় নিয়ে কত বাজে বাজে কথা বলছে। প্রাণপ্রিয় মেয়ের এমন ক্রন্ধন সুর শুনে জাবিনের বুক কেঁপে ওঠে। সে প্রতিতরে কিছু বলবে তার আগে তার কানে আসে একটা রুক্ষ পুরুষালী কণ্ঠস্বর। লোকটা বলছে, এই মাইয়া কি করতেছেন আপনি এতক্ষণ ধরে? আর কার লইগিয়া বা কথা কইতেছেন? এখানে কি হচ্ছে? পেছন থেকে একটা পুরুষালী গলার প্রশ্ন শুনে হায়াকে পাহারা দেওয়া লোকটা সেদিকে তাকায়। লোকটির পেছন ফেরায় দুজন সুযোগ নিয়ে হায়া তাড়াতাড়ি করে কলটি কেটে দিয়ে পুনরায় পকেটে পুরে নেয়। বুকটা তার এখনো ধুকপুক করছে। একটুর জন্য ধরা পড়ে যায়নি। লোকটি শরীফকে দেখতে পেয়ে বলে, ওস্তাদ হে বাথরুমে আইছিল, মুখ হাত ধুইয়া দেরি হওয়ায় আমি তাকে ডাকছিলাম। শরীফ লোকটির ঘাড়ের উপর দিয়ে উকি দিয়ে হায়ার দিকে তাকায়। প্রথম দেখাতেই তার হায়াকে মনে ধরেছিল। তাকে হয়তো শরীফ নিজের বিছানাতে নিয়েও নিতেও এতক্ষণে যদি না আশিয়ান হায়ার মিথ্যে প্রেগনেন্সির কথা বলতো। তাদের লিডার শুরু থেকে বলে দিয়েছে কোনো গর্ভবতী নারী তার শিশুর গায়ে কখনো নোংরা হাত যাতে তাদের দলের কেউ না দেয়। শরীফ সবসময় তার লিডারে অনুগত হলেও আজ হায়ার চোখ ধাঁধানো রূপ দেখে তার শয়তান মন তার লিডারের কথা অমান্য করতে চাইছে। শরীফ লোকটিকে বলে, তুই যা, আমি দেখছি। কিন্তু ওস্তাদ। শরীফ চোখ গরম করে জঘন্য একটা গালি দিয়ে বলে, মজরু তাদের দলেরই একজন ছিল। কয়েকদিন আগে শরীফের কথা না শুনে সে চাল খাটিয়ে লোকটিকে মেরে ফেলেছে। মজদুর পরিণত কথা মনে করে হায়াকে পাহারা দেওয়া লোকটি ভয় পেয়ে যায়। সে ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। আশিয়ানকে যে রুমে রাখা হয়েছিল সেটায়। আশিয়ান দূর থেকে সবটাই খেয়াল করে। হায়াকে পাহারা দেওয়া লোকটা তাকে রেখে একাই চলে এসেছে দেখে আশিয়ান লোকটিকে প্রশ্ন করে, আপনি ওকে রেখে চলে আসলেন কেন? লোকটি ভীষণ রুক্ষ রাগান্বিত গলায় বলে, আপনার কোয়া লাগবে কে? রাইখা আইসি। আপনার বউ কি সুইরা খুঁটি? আইয়া পড়বো ঠিক সময়। যান নিজের জায়গায় গিয়ে বহেন। জায়গায় গিয়ে বসবো মানে? আমার ওয়াইফ যে অসুস্থ দেখেননি আপনি? আপনার যদি দাঁড়িয়ে থাকতে এতই সমস্যা হচ্ছিল তাহলে আমায় যেতে দিতেন। আপনি আমার বুকে অন্য একজনের কাছে রেখে আসলেন কেন? আশিয়ানও পাল্টা রাগ দেখে হালকা চিল্লিয়ে কথাগুলো বলেই লোকটি আশিয়ানের কলার চেপে ধরে। ওই শালা গলা উঁচু কইরা কথা কোষ কার লাগে? বেশি লটর পটর করলে গলার আওয়াজ জন্মের লাইগা বন্ধ করে দিমু। আশিয়ান একবার লোকটির হাতের দিকে তাকাচ্ছে আর একবার লোকটির মুখের দিকে তাকাচ্ছে। মনে মনে ভাবছে, হায়া যদি আজ না থাকতো একে দেখিয়ে দিতাম কার কলারে হাত দিয়েছে সে। তাদের বাগবিতন্দিটার মাঝে দূর থেকে মেয়েলি চিৎকার আওয়াজ ছড়ে পড়ে আশিয়ান। মেয়েটি আর কেউ না বরং তার আদরের পুতুল বউয়ের গলা। আশিয়ান! সে চিৎকার মিশেছিল এক অসহনীয় যন্ত্রণা, এক অনির্বর্জনীয় আর্তনাদ। করুণ এই চিৎকার যেন নিস্তব্ধ আকাশ কাঁপিয়ে তুলেছিল। বাতাস থমকে দাঁড়িয়েছিল তার বেদনা ভারে। মেয়ের অশ্রুসিক্ত গলা শুনে যাবেন বিচলিত হয়ে পড়ে। কি রেখে কি করবে সে বুঝে উঠতে পারে না। তাই সে এক হাত দিয়ে চুল খামচে ধরে বেডে শুয়ে পড়ে। হানিয়া ওয়াশরুম থেকে উজু করে বের হয়ে দেখে জাবেন মাথার চুল খামচে ধরে বসে আছে। সে তটস্থ পায়ে তার কাছে সে অস্থির কণ্ঠে শুধায়, এই আপনার কি হলো আবার? এমন করে চুল খামচে ধরেছেন কেন? হানিয়া কথা বলতে বলতে নিজেই জাবেনের মাথা থেকে তার হাতটি ছাড়িয়ে নেয়। জাবেন নিজেকে সামলাতে না পেরে হানিয়াকে জাপটে ধরে তার পেট মুখ গুজে নিজের অশ্রু ছেড়ে দেয়। মিসেস তালুকদার মারা গিয়েছেন বছর 4 আগে। সেবারই জাবেন লাস্ট কেঁদেছিল, তারপর আজ কাঁদছে। হানিয়া প্রথমে ভেবে হয়তো মেয়ের টেনশনে কাঁদছে, তাই হানিয়া তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, কাঁদবেন না হায়ার পাপা। জাহান কি বললো শুনেন না? আমাদের মেয়েকে সহি সালামত ফিরিয়ে আনবে আমাদের ছেলেরা। আপনি শান্ত হন প্লিজ। এভাবে করলে তো আপনার শরীর খারাপ করবে আবারও। জাবেন সেই অবস্থাতেই বলে, হানি, আমার মেয়ে কষ্টে আছে তা নাকি বাজে কথা বলা হয়েছে? আমার মেয়ে কাঁদছিল। হানিয়া। জাবিনের কাছে এহেন কথা শুনে হানিয়া বেশ অবাক হয়ে যায়। সে জাবিয়ানকে জিজ্ঞেস করে, আপনি কিভাবে জানলেন এসব? আমায় ফোন দিয়েছিল হায়া। তারপর জাবিন হানিয়াকে সবটা খুলে বলে।
হানিয়া হায়ার কথা শুনে নিজেও বিচলিত হয়ে পড়তে নিয়েও হয় না, কারণ সে নিজেও যদি জাবিয়ানের সাথে বিচলিত হয়ে পড়ে তাহলে ব্যাপারটা গোজামিল হয়ে যাবে। তাছাড়াও সে যদি ভেঙে পড়ে তাহলে জাবিয়ানকে সামলাবে কে? হানিয়া জাবিয়ানকে বলে, এই জন্য কাঁদছেন আপনি? আরে বোকা লোক, আপনি কান্না না করে হায়ার যেই নাম্বার থেকে আপনাকে কল দিয়েছে সেটা পুলিশকে দিলে তো তারা এতক্ষণে হায়াদের লোকেশন ট্রেস করে ফেলতো। তখন শুনেননি পুলিশরা আশিয়ানের নাম্বার বন্ধ থাকার কারণে ওদের লাস্ট লোকেশন ট্রেস করতে পারলেও এক্সাক্ট। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।